2021-এ জামুরিয়া বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছেন ঐশী ঘোষ। জামুরিয়া বিধানসভা নিয়ে কি ভাবছেন জেএনইউর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ? প্রার্থী হিসেবে তার প্রতিপক্ষ কে, তৃণমূল না বিজেপি? শুক্রবার পাবলিক টাইমসের এক একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে অকপট জানালেন জামুরিয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। দেশজুড়ে দিল্লির জেএনইউ কাণ্ডের হামলা নিয়ে শিরোনামে উঠে আসা ঐশী ঘোষ 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে এবার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছেন জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে। দিল্লির জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপর ভরসা করেছে সিপিএম, তাই তাকে সিপিএম প্রার্থী করা হয়েছে জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে। কি ভাবছেন ঐশী ঘোষ জামুরিয়া বিধানসভা কেন্দ্রকে নিয়ে? কি ভাবছেন তিনি রাজ্য রাজনীতি নিয়ে? তার কাছে প্রতিপক্ষ কে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? সমস্ত বিষয় নিয়েই মুখোমুখি আলোচনা পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ জয়সওয়ালের সঙ্গে। আসুন নজর রাখি ঐশী ঘোষের সঙ্গে পাবলিক টাইমসের একান্ত সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে। में आपका स्वागत है। इस बार हम अपने दर्शकों के लिए एक नया चेहरा लेकर आए हैं। वो चेहरा है जामुरिया विधानसभा केंद्र से संयुक्त मोर्चा के प्रत्याशी एवं जवाहरलाल नेहरू यूनिवर्सिटी के छात्र संघ के अध्यक्ष ঐশী घोष। शायद आप लोगों को पता होगा 2019 साल में उन्होंने अध्यक्ष पद जीता था और एक वाक़ये के कारण, एक हमले के कारण, जेएनयू में हुए हमले में वो घायल भी हुई थी, खून से लथपथ हुई थी। उसके बाद देश के संसद से लेकर रास्ते तक एक ही नाम गूंजता था, ঐশী घोष, ঐশী घोष। आज पार्टी ने, वामफ्रंट ने, संयुक्त मोर्चा ने उन पर अपना भरोसा जताया है और जामुरिया विधानसभा केंद्र से उन्हें अपना प्रत्याशी बनाया है। आज उनसे जानेंगे क्या है उनकी मंशा, क्यों पार्टी ने उन्हें इस क्षेत्र में अपना उम्मीदवार बनाया, क्यों अगर वो जीतती हैं तो क्या दिल्ली की पॉलिटिक्स छोड़ देंगी। इन सारी बातों का हम बेहद ही रूबरू होंगे ঐশী के साथ, इसलिए आप बने रहिए पब्लिक टाइम्स के साथ। पब्लिक टाइम्स जल्द ही आपको आपके क्षेत्र के प्रत्याशी, संयुक्त मोर्चा के प्रत्याशी ঐশী घोष को आपके बीच ला रही है। बने रहिए हमारे साथ। नमस्कार। मेरा नाम ঐশী घोष है और जामुरिया विधानसभा केंद्र से संयुक्त मोर्चा समर्थित वामफ्रंट नॉमिनेटेड सीपीएम की प्रार्थी हूँ। जेएनयू स्टूडेंट्स यूनियन की अध्यक्ष भी हूँ। अपनी पढ़ाई एमफिल ख़त्म कर चुकी हूँ जेएनयू से। इस समय पे जामुरिया में चुनाव लड़ रही हूँ, जो आने वाला निर्वाचन है वेस्ट बंगाल असेंबली का। আপনি জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন। পলিটিক্যাল নন পলিটিক্যাল সবই প্রশ্নের দিকে যাব। সবচেয়ে প্রথমে আমাদের দর্শকই জানতে চাইছে আপনার এই যে নামটা আছে, এই নামটা আপনাকে কি খুব ডিফিকাল্ট টু প্রোনাউন্স, মানে লোকে খুব হয়ে যায় যে অ্যাকচুয়াল কি আছে, বাংলাতে অন্য আছে, হিন্দিতে অন্য আছে, আবার ইংলিশে যদি কেউ স্পেলিং লিখে সেটা অন্য হয়। এই নামটা আপনাকে কে দিয়েছে, মানে কেন এই নামটা কিভাবে আসলো? এই নামটা আমাকে আমার দাদু দিয়েছে, মানে মামার দিকে, মানে মায়ের বাবা। তো এই নামটা ঐশী, যেটা মানে ডিভাইন। আর জাপানিজ আমি এটা জেএনইউ গিয়ে জানতে পেরেছি, ওখানে অনেক জাপানিজ মানে পড়ে, ল্যাঙ্গুয়েজ পড়ে স্টুডেন্ট আছে। ঐশী ইন জাপানিজ মিন্স ডেলিশিয়াস, আমি এটা জানতাম, ওখানে গিয়ে জানতে পেরেছি। তো ঐশী হয়, কিন্তু আসলে স্পেলিংটা বাপি, মানে আমি বাপি বলতাম, বাপি মারা গেছেন, কিন্তু বাপি AI লিখে দিয়েছিল, তাই AI। কিন্তু অনেকে ও লেখে, মানে বিকজ ইটস আ নাউন, তো যে যেভাবে লিখে, কিন্তু আমি যেহেতু স্পেলিংটা AI লিখি, তো ওটাই লিখে আসছি, ওটাই আছে, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনটা যেটা ঐশী। আপনার নাম যেরকম ডিফিকাল্ট, আপনিও সেরকম ডিফিকাল্ট না কমান? না, আমি সাধারণ মানুষ যেমন হয় সেরকমই। আমার নাম খুব একটা ডিফিকাল্ট নয়। ঐশী এখন খুব বেশি পপুলার একটা নাম, মানে আমার সময় আমি জানি স্কুলে শোনা যেত না এই নামটা, কিন্তু এখন অনেককে শুনি যে ঐশী নাম রাখছে, স্পেলিংটা আলাদা, অনেকে ও দিয়ে লিখেছেন। এখন যারা জন্ম নিচ্ছে আপনার বয়সের উপরে কার নাম লিখেছেন? না, আমি সচরাচর শুনিনি। আনকমন নেম ছিল একটা সময় এটা।
তাহলে আপনাকে লিখে লিখে নিচ্ছে। হতে পারে। আচ্ছা আচ্ছা, বামফ্রন্টের তো আর প্রার্থীরা ছিলেন, জামুরিয়া বিধানসভা কেন্দ্র তো একটা বিজেপি তোমার যে বামফ্রন্টেরই প্রার্থী জয়ী হয়েছিলেন, জানালা খাতুন। তো তো উনি আপনাকে কিভাবে চুজ করলো পার্টি ওইখানকার জন্য? দেখুন মানে ওটা তো আমাদের ইন্ডিভিজুয়াল বলা না বলার হিসেবে হয় না, মানে আমরা সবাই জানি যে পার্টি যেভাবে কাজ দেবে, আমরা আগেও বলেছিলাম মানে ইলেকশনের ব্যাপারে অনেক আগে থেকে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল, যেহেতু ওয়েস্ট বেঙ্গল ইলেকশন আসছে, যে আমরা লড়ছি কিনা, কি আমাদের ভূমিকা থাকবে ইলেকশনে। আমরা বলেছিলাম যে পার্টি যে কাজ দেবে সেটা যেখানে যদি লড়তে দেয়, পার্টি যদি দেওয়াল লিখনের কাজ দেয় থেকে ক্যাম্পেনিং এর কাজ দেয়, আমরা মনে করি আমরা পার্টির সহযোদ্ধা। এই সময় দাঁড়িয়ে থেকে আমাদের কর্তব্য যে পার্টি যে কাজ দেবে সেই কাজটা করবো। আর স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, বিকজ ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকশন এই সময় দাঁড়িয়ে থেকে হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ আগামী 5টা বছর পশ্চিমবঙ্গ কেমন হবে সেটা ডিসাইড করার জন্য। আর ভারতবর্ষের জন্য প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের ইলেকশনের দিকে, নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই জন্য আমরা একটা অল্টারনেটিভ ক্রিয়েট করতে পারবো কি পারবো না এই সময় দাঁড়িয়ে থেকে, এই পশ্চিমবঙ্গের মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে একটা মডেল দিতে পারবো কিনা অল্টারনেটিভ পলিটিক্স। হ্যাঁ আমি ওটাই বলছি। আপনার ক্যান্ডিডেটদের নিয়ে আমার প্রশ্ন নেই, প্রশ্নটা হচ্ছে যে আপনি নিজেই দুর্গাপুরে থাকছেন, আপনি পলিটিক্স করছেন, দেশের শিরোনামে এসেছেন জওহরলাল নেহরু জেএনইউ থেকে, কিন্তু আপনাকে জামুরিয়ার জন্য কেন চুজ করে? আমাদের দর্শক ওটা জানতে চাইছে যে ভিতরের কথা। ভিতরের কিছু কথা নেই, আমাকে যেখানে লড়তে দিয়েছে আমি লড়ছি। প্রথমত তো আমি পশ্চিম বর্ধমানে, মানে প্রচুর জায়গায় থেকেছি, এটা মানে অনেকে দর্শকরা যারা জানবে না, আমার জন্ম বর্ধমানে, বাবা চাকরি ক্ষেত্রে, বাবা অনেক জায়গায় থেকেছে, নিঘাতে, কালীপাহাড়িতে, অনেক জায়গায় বাবা থেকেছে, ডিভিসিতে কর্মরত অবস্থায়, এখন তো রিটায়ার করেছেন। কিন্তু ওই বাবার অফিসের জন্য, বাবার কাজের জন্য আমি কিন্তু অনেক জায়গায় থেকেছি। শেষটা দুর্গাপুরে, কিন্তু তাতেও বাবা ট্রান্সফার হয়ে গেছিল রঘুনাথপুর। বাবা যাতায়াত করে চাকরি করতো রিটায়ার হওয়ার আগে অব্দি, রিটায়ার হয়েছে। আমরা অবভিয়াসলি পড়াশোনা করার জন্য দিল্লি গেছি, আমার ছাত্র আন্দোলন বা তার সাথে যুক্ত হওয়া দিল্লি থেকে, পশ্চিমবঙ্গতে নয় নিশ্চয়। কিন্তু আমরা যেহেতু আমাদের জন্ম কর্ম মোটামুটি একটা মানে একটা লার্জ পার্ট আমাদের জীবনের যদি আমরা দেখি, সেটা তো পশ্চিমবঙ্গতে, মানে এই জায়গাটাকে যেভাবে আমরা ভালোবাসি, এই জায়গাটার প্রতি যে টান, আমরা যখনই 5 দিনও যদি ছুটি পেয়েছি আমরা ফেরত আসার চেষ্টা করেছি। আমি পার্সোনালি যদি একটা কথা বলবো ছোট্ট করে, আমি কখনো পশ্চিমবঙ্গ ছাড়তে চাইনি, আমি কখনো আমার জায়গা ছেড়ে কিন্তু যেতে চাইনি। মানে অনেক জোর জবরদস্তিতেই যেতে হয়েছে, যে এরকম এডুকেশন সেই সময় ঠিকভাবে ছিল না, যে অবস্থা ছিল সেটা ঠিকভাবে ছিল না, হায়ার এডুকেশনে যাওয়ার যে ইচ্ছে ছিল সেটাতে জানতাম যে যদি যেতে হয় কোন এরকম ইউনিভার্সিটিতে পড়তে হয়, আমি হিউম্যানিটিজ এর স্টুডেন্ট ছিলাম, তাই জন্য আমার এটা মনে হয়েছিল তখন কি আবার জেএনইউতে যাওয়া দরকার বা ডিউতে পড়া দরকার, এক্সপোজারটা সেইভাবে পাবো। তো আজকে আমার ভীষণ আনন্দ এই ব্যাপারটা যে আমি আমার মানুষকে এখানে রিপ্রেজেন্ট করতে পারছি। আমি তাদের মধ্যে গিয়ে আমাদের যে কথা, যে কষ্ট, যে আমরা সবসময় আবেগ একটা আছে পশ্চিমবঙ্গ নিয়ে, আমাদের যে সবসময় যে কষ্ট থেকে গেছে, যে আমার প্রচুর বন্ধুরা আজকে আমাদেরকে কল করে বলে যে ভালো করছিস, আমরা এখন বাইরে এসে আমাদের চাকরি করতে হচ্ছে, কাজ আমরাও এখন পশ্চিমবঙ্গতে থাকতে পারতাম, মানে অনেকের অনেক আবেগ তো সবাই। কিন্তু আপনি এটা মানেন তো যে আপনার যে পরিচিতিটা, সেই পরিচিতিটা জেএনইউ দিয়েছে, আর জেনুইন দিয়েছে ওই আন্দোলনটা বোধহয় আপনার মনে হবে যখন আপনি 12 লক্ষ টাকা এমবিএ এর ফিস দেওয়ার জন্য আপনি অনশনে বসে পড়েছিলেন। তো যে জায়গা আপনাকে দেশ জুড়ে পরিচিত দিয়েছে, আপনি তো সেইখান থেকেও তো বামফ্রন্টের একটা নেতৃত্ব দিতে পারতেন না? বামফ্রন্ট মনে করছে যে আপনাকে জিতিয়ে রাজ্যের পলিটিক্সে নামানো? না, অবভিয়াসলি এখন এই সময় দাঁড়িয়ে থেকে রাজ্যের যে অবস্থাটা ক্রুশিয়াল, আমরা রাজ্যকে নিশ্চয়ই রিপ্রেজেন্ট করি। আমি এখন দিল্লিতে পড়তে গেছি, নিশ্চয়ই এই জায়গাটা আমাকে জেএনইউ দিয়েছে। জেএনইউ তো সবসময় আমাদের বুকের মধ্যে আছে, মানে আমরা জেএনইউকে তো বাদ দিতে পারি না। কিন্তু যে জায়গা, যে রাজনীতি আমরা শিখেছি, যে আমাদের থিঙ্কিং যেটা শিখেছি, যে সমাজ বদল কাকে বলে, সমাজটা কেমন হবে, শিক্ষা নীতি কেমন হবে, এগুলো তো আমরা সব জেএনইউতেই হাতে করি। কিন্তু আমরা মনে করি জেএনইউ তো আমাদের সবসময় শিখিয়েছে যে ইউনিভার্সিটিটা বা এই জায়গাটাই তোমার এম নয়, তুমি সমাজে যেখানেই যাও তোমার কাজ হচ্ছে সেখানের মানুষের জন্য কাজ করা। তো সংগঠন আমাকে এখানে পাঠিয়েছে যে এখানের মানুষের জন্য কাজ করতে হবে, এখানের মানুষের প্রতিনিধিত্ব করতে হবে, সেটা আমি করছি। আমি জেএনইউর জন্য আপনার জেএনইউ কে নিয়ে যে আইডিওলজিটা, সেই জন্য তো
একটা সেকশন অফ পলিটিক্স বা একটা সেকশন অফ মানুষ এটাকে বলে যে আপনারা কি রাষ্ট্রবিরোধী হিসাবে কাজ করছেন, মানে যদি নাম আসে তো রাষ্ট্রবিরোধী হিসাবে আপনাকে আখ্যা দেওয়া হয়েছে, আপনাকে চিহ্নিত করা হয়েছে, তার জন্য আপনি অনেক তো সেটাকে আপনি কিভাবে না এবার মানে জেএনইউ শুধু জেএনইউ একটা সময় ছিল যে জেএনইউ বললেই মানে দেশ বিরোধী, জেএনইউ মানে এই যে তারা ভীষণ কন্ট্রোভার্সিয়াল স্লোগানস করে, এই সময় একটা ধারণা ছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষক সমাজ লড়ছে, তারাও অ্যান্টি ন্যাশনাল হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টিচাররা লড়াই লড়ছে ডিউতে, তারাও অ্যান্টি ন্যাশনাল হয়ে যাচ্ছে। আমরা যে কথাটা বলছিলাম 2016 যে सरकारेर नीति विरुद्ध जब কথা বলছে, मतलब सरकार के कानून के खिलाफ अगर कोई आज के समय में बात कर रहा है उसका एंटी नेशनल घोषित किया जा रहा है, उसके लिए कोई प्रूफ नहीं है, आप क्या बोले हैं उसका कोई प्रूफ नहीं है। मतलब बहुत टाइम हुआ है कि लोग आके बोल रहे हैं कि आप देश विरोधी, तो मैंने कभी बहुत टाइम इंडिविजुअली बात करने की कोशिश की है कि क्यों मैंने क्या बोला है, क्या आपको लग रहा है, उनको कुछ नहीं पता। वो बोल रहे जेएनयू में हो इसीलिए आप एंटी नेशनल, মানে দ্যাট ট্যাগ ইটসেলফ যেটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে এই সময় দাঁড়িয়ে থেকে এই ইউনিভার্সিটি থেকে আপনি তাই জন্য আপনি অ্যান্টি ন্যাশনাল, কোনো তার প্রুফ নেই এই নেই। আচ্ছা এই জিনিসটা আইসে আপনার কাছে জানতে চাই, দেশের জন্য কোন আপনার নজরে কোন বেশি চ্যালেঞ্জিং আছে আপনার কাছে, বিজেপি না তৃণমূল? না দেশকে কে ক্ষতি করছে, বিজেপি ক্ষতি করছে না তৃণমূল বেশি ক্ষতি করছে? দেশে তো তৃণমূল এই সময় দাঁড়িয়ে থেকে নেই, এটা তো ফ্র্যাঙ্কলি স্পিকিং ইটস আ রিজিওনাল পার্টি পশ্চিমবঙ্গতে। দেশের কথা যদি বলি অবভিয়াসলি বিজেপি ক্ষতি করছে যেভাবে, বিকজ যেভাবে কেন্দ্রতে তারা আছে যে নীতি আনছে সেগুলো জনবিরোধী, and there is no doubt about it. I can go explaining why we feel that they are anti people policies. किंतु हमें जो बोलছি जो बात हम बोल रहे हैं कि पश्चिम बंगाल में हम लोग चुनाव लड़ रहे हैं, इस समय पे पश्चिम बंगाल के चुनाव के आधार में बात हो रहा है, तो हमें लगता है दोनों शक्ति जो इस समय पे है तृणमूल कांग्रेस और बीजेपी दोनों ही हानिकारक है। एक हम क्यों बोल रहे हैं कि तृणमूल हानिकारक है, क्योंकि तृणमूल ने जो ये 10 साल उनको सरकार, ऐसा नहीं है कि लोगों ऐसे ही वो लोग सरकार में आ गए थे, लोगों को लगा था कि तृणमूल को आना चाहिए, सरकार गठन करना चाहिए। लोगों ने 2011 में लेफ्ट फ्रंट को छोड़ते हुए तृणमूल को वोट दिया, लोगों ने सोचा था कि बहुत ज्यादा परिवर्तन आएगा, लेकिन 10 साल में हमने क्या देखा, এই 10টা বছর আমরা প্রতিনিয়ত দেখেছি যে কেউ যদি নিজেদের গণতান্ত্রিক অধিকারের কথা বলছে, যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, গ্রামে গঞ্জে পঞ্চায়েতের ভোট লুট হয়েছে, আজকে মমতা ব্যানার্জি বলছে গণতান্ত্রিক অধিকার লুটে নেওয়া হচ্ছে। কিন্তু এই তো মমতা ব্যানার্জি সরকার মানুষের ভোট হতে দেয়নি, রন্দিগ্রামে আমরা দেখেছি ভোট হতে দেয়নি, এই প্রচুর এলাকাতে আমরা এই যে জামুরিয়া এলাকায় যখন এখন যাচ্ছি মানুষের কাছে, তারা তো বলছে যে 2018-তে পঞ্চায়েতে ভোট দেয়নি, ভোট লুট করেছে, পৌরসভাতে ভোট লুট করেছে, এটা গুলো তো বাস্তবায়িত। আমরা দেখেছি এসএসসি টেট হয়নি, ইয়াং জেনারেশনের কথা বলি, একটা কলকারখানা হয়নি, একটা নতুন প্রকল্পের কথা বলুন যেটা মমতা ব্যানার্জি আনতে পেরেছে, এই শিল্পাঞ্চল জুড়ে যে জলের এত অসুবিধা, একটা জলের প্রকল্প তারা করতে পেরেছে না, করতে পারেনি। কারণ আমরা মনে করি যে যে তৃণমূল সরকার যিনি বলেছিলেন পরিবর্তন আনবে, মানুষ ঠকানো ছাড়া তারা কিছু করেনি। দ্বিতীয়ত তারা যদি একটা কাজ করেছে এই 10টা বছরে, শুধু হচ্ছে বিজেপিকে হাত ধরে কি করে এখানে পশ্চিমবঙ্গতে ঢোকাতে হবে তার কাজ করেছে, ধর্ম এবং জাতির নামে কি রাজনীতিটা করতে হবে সেটা কিন্তু মমতা ব্যানার্জি খুব ভালো করে বলেছে। আর তিনি ধর্ম এবং জাতির নামে রাজনীতিটা যখন করেছেন, তখন আজকে যখন আরএসএস বিজেপি কে তাই তিনি সুযোগ করে দিয়েছেন ওই পলিটিক্সটা করার জন্য। কারণ একটা সময় পশ্চিমবঙ্গতে আমরা দেখতাম যে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আমরা জুড়ে একটা আন্দোলন করতাম। একটা সময় যদি 2011-তে প্রত্যেকটা মিডিয়া যদি আমরা ফেরত যাই তাদের ভিডিওস গুলো দেখি, ওই সময় একটা ডিবেট যেটা মিডিয়াতে চলতো ইলেকশনের সময় বিকল্পর কথা, যে কৃষি হবে না শিল্প হবে, এই নিয়ে কথা চলতো। এখন আমরা যদি দেখি মিডিয়াতে যখন দুটো পর্দা ফাঁক করে মিডিয়া বলে দেয় যে এই যে বাইনারি আপনার কাছে, এই বাইনারিতে কি দেখানো হচ্ছে, একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করছে, এই যে রাজনীতি যেটা ভীষণ নোংরা হয়ে গেছে, যেখানে প্রতিনিয়ত একটা মানুষকে টার্গেটিং করা হচ্ছে, একটা মানুষের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, শুধু পার্সোনাল টার্গেটিং এর উপরে রাজনীতি হচ্ছে। এই রাজনীতি তো দেখে আমরা বড় হইনি, আমরা রাজনীতি মানে দেখেছি প্রতিনিয়ত মানুষের পাশে কে থাকবে, মানুষের জন্য কি লড়াই করবে, বা দুটো দল এই নিয়ে কথা বলছে যে আমরা এটা করতে চাই মানুষের জন্য, তোমরা এটা করতে চাও, কোনটা ভালো হবে সেটা জনতা ডিসাইড করবে। সেই রাজনীতি এই সময় দেখছি না, আমরা দেখছি মুখ্যমন্ত্রী কিছু বলছে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী আবার তার মঞ্চ থেকে কিছু আরেকটা বলছেন, কেউ মুখ্যমন্ত্রীকে বলছে আপনি বারমুডা পড়লে ভালো হতো, কেউ বারমুডা পড়লেই ভালো হতো, আপনি ঠ্যাং দেখাচ্ছেন, মানে যে রাজনীতি সেটা। কিন্তু আপনি বলুন যে একটা তৃণমূল 10 বছরের, এদিকে বিজেপি হোক বেশি একটা দশক ধরে, কিন্তু এইখানে রাজ্যে আপনি স্টুডেন্ট যারা পলিটিক্স করে তাদের মনটা খুব সরল হয়,
তারা সত্যি কথাটা বলে দেয়, সেটা যদি তার তার পার্টির বিরুদ্ধে যায় তখনও বলে দেয়। তো আমি সেটাই অপেক্ষা করবো আপনার কাছে, অপেক্ষা করবো আপনি সেটাই বলবেন। আপনার মনে হচ্ছে না যে 34 বছরে বামফ্রন্ট কোনো না কোনো জায়গায় ফেলিয়ার হয়েছে, সেই জন্য মানুষ তাকে এইভাবে আনে দিল যে কংগ্রেস বিরোধী দল হিসাবে জায়গা পেয়ে গেল, সেটা সিপিএম পেল না বিধানসভা এই জায়গায় 34 বছরের শাসন। আপনার অনুযায়ী সেটা কেন? আপনি তো অনেক দেখো, there is no place to deny, আমি ডিনাই করছি না, ভুল হয়েছে, মানুষ কানেক্ট করতে পারেনি আমাদের পলিসির সাথে, তবেই মানুষ একটা অল্টারনেটিভ চেয়েছে। এটা তো নয় যে যখন 34টা বছর আমরা ইলেক্ট হয়েছি মানুষ নিশ্চয়ই কানেক্ট করতে পারছিল প্রতি 5 বছর, তাই জন্য মানুষ আমাদেরকে সরকার এনেছে। 2011 পর মানুষ মনে করেছে যে না, যা পলিসিস আমরা কানেক্ট করতে পারছি, এটা তো আমাদেরকে মানতে হবে, কারণ আমরা তো মনে করি যে গণতন্ত্রতে মানুষই শ্রেষ্ঠ, মানুষই ডিসিশন নেবে, তো মানুষ যেটা মনে করবে সেটা আমাদের মাথা নত করে মানতে হবে। কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে থেকে এই সময় আমরা যেটা বলছি যে মানুষ বলেছিল, মানুষ মেনেছিল যে একটা অল্টারনেটিভ আসতে পারবে, কিন্তু আজকের সময় মানুষ দাঁড়িয়ে এটাও মনে করছে যে যে অল্টারনেটিভ তারা চুজ করেছিল সেটা ভুল, আর সেটাকে বোঝানো আমাদের কাজ, আমাদের যারা আমরা প্রজন্ম আছি, নতুন প্রজন্ম, বা আমরা প্রতিনিয়ত যারা দেখছি, আমরা যারা ঠোকর খাচ্ছি এই নীতিগুলো থেকে, সেটা যে নীতি হোক, সেটা আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে যে নীতি আনা হচ্ছে, কৃষক সমাজের বিরুদ্ধে যে নীতি আনা হচ্ছে, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে নীতি আনা হচ্ছে, এটা আমাদের কাজ এই সময় দাঁড়িয়ে থেকে মানুষকে আবার কানেক্ট করা, আমাদের সাথে মানুষের কাছে পৌঁছে যাওয়া। কারণ আমার একটা কথা কমরেড জ্যোতি বাসুর খুব ভালো লাগে, যেটা উনি বারবার বলতেন, যে মানুষই কিন্তু ইতিহাস রচনা করে, মানুষই ডিসাইড করে যে আগামী সময়টা কেমন হবে। আর আমরা যারা মানুষে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে মানুষই কিন্তু চেঞ্জ আনতে পারে, যে সমাজে কেমন বদল হবে, মানুষই 2011-তে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলকে এনেছিল। এই সময় দাঁড়িয়ে থেকে যদি আমরা সংযুক্ত মোর্চার যারা আমরা কথা বলছি বা আমরা বিকল্প তুলে ধরছি, মানুষই কিন্তু আমাদেরকে আনতে পারে, তাই জন্য আমাদেরকে মানুষের কাছে। আপনার দৃষ্টিভঙ্গিতে কোন জায়গায় ফেলিয়ার? শিল্পতে ফেলিয়ার হয়েছিল, কৃষিতে না? মানুষ তার বিহেভে অসন্তুষ্ট হয়ে নেতাদের, গ্রাউন্ড লেভেলে যারা বামফ্রন্টের নেতারা ছিল তাদের কোন সেক্টরটাকে আপনি বেশি দায়ী করবেন? আমার মনে হয় না একটা কিছু স্পেসিফিক ছিল। দেয়ার ওয়াজ আ পপুলার সেন্টিমেন্ট ওই সময় দাঁড়িয়ে থেকে মানুষের অনেক কিছু মনে হয়েছিল, সেগুলোকে একসাথে এসে মানুষের মনে হয়েছিল যে না, এগুলো ভালো লাগছে না, একটা পলিসি ভালো লাগছে না, এরকম ভাবে শিল্প না করে অন্যভাবে শিল্পটা করলে বেটার হতো। অনেক কিছু ছিল যেগুলোকে একসাথে মিলিয়ে মানুষের মনে হয়েছিল যে না, বামফ্রন্টকে তো অনেক বছর ধরে দেখলাম, আমাদের মনে হচ্ছে এর থেকেও ভালো হয়তো মমতা ব্যানার্জি, মানুষের মনে হয়েছে সেই সময় দাঁড়িয়ে থেকে যে করতে পারবে। কিন্তু আমরা তো আবার মানুষের কাছে ওই জন্য ফিরে যাচ্ছি। ওই জন্য বামফ্রন্ট মনে করেছে যে নতুন প্রজন্মকে চান্স দিতে হবে। এইটা ঠিক নয় অ্যাকচুয়ালি, কেন এইবারে ব্রিগেড সমাবেশের পর যখন প্রার্থী বাছাই করার প্রশ্ন হলো, তখন আমরা দেখলাম, আপনাকে দেখলাম, এই শহরের হেমন্ত প্রভাকরকে দেখলাম, আপনার নন্দীগ্রামে মীনাক্ষী ওনাকেও দেখলাম, যে একটা ভালো সংখ্যক নতুন প্রজন্মকে সিপিএম নিজের প্রার্থী করেছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে চ্যালেঞ্জিং জায়গাটা খুব কম দেওয়া হয়েছে, এমন জায়গা দেওয়া হয়েছে যেটা উইনিং সিট আছে। না, আমার উইনিং সিট ছিল, আর বা এরকম নয়, আমি জানি অনেক এরকম সিট ইউথদেরকে দেওয়া হয়েছে যেগুলো উইনিং সিট নয়, সেগুলো ভীষণ চ্যালেঞ্জিং সিট। সেগুলো নন্দীগ্রাম, সিঙ্গুর, আমরা দেখেছি বালিতে তৃণমূল থেকে সেই সময় দাঁড়িয়ে থেকে বিজেপি যেভাবে তিনি বিজেপিতে চলে গেছেন, আগে যিনি ছিলেন তৃণমূলে, তো অনেক জায়গায় এরকম আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি উইনিং সিটটা দেওয়া হচ্ছে, তো নিঃসন্দেহে যে মানুষটা ওইখানকার জিতেছিল তার প্রতি মানুষের আস্থা ছিল, বিশ্বাস ছিল, তাকে সরিয়ে যদি নতুন প্রজন্ম, নিশ্চয়ই একটা নতুন চিন্তা ভাবনা এনেছে, তার পার্টি আপনি হচ্ছেন। ওই জন্য জেএনইউ থেকে দুর্গাপুর থেকে জামুরিয়া, এই যে সার্কেলটা তৈরি হয়েছে, এটা নো ডাউট এটা পলিসি অফ বামফ্রন্ট আছে। যাই হোক, আমরা এবারে সরাসরি আসবো আপনাদের অঞ্চলে। আপনি তো এতদিন ধরে প্রচারে যাচ্ছেন, কি খামতি দেখতে পেয়েছেন আপনি নিজের বিধানসভার ক্ষেত্রে? দেখুন, কিছু তো পলিসি লেভেল জিনিস আছে যেগুলো 2011-র পরে করা পসিবল হয়নি, বা যেভাবে সরকার ছিল তৃণমূলের, তারা সত্যি কিন্তু কিছু করেনি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে। এবার কলকারখানার ব্যাপার 2011-এর আগে আপনারা জানবেন, অনেকেই জানবে যারা দর্শক দেখছেন,
দেখবেন মানে জামুরিয়াতে যে ভিডিওকন এবং রেশমির কারখানা হওয়ার কথা ছিল, সেই জায়গাটাও প্রায় মানে অ্যালোকেটেড ছিল, সেগুলো তৈরি করেন। 2011-র আগে যে জলের প্রকল্প ছিল সেগুলোকে আর কন্টিনিউ করা হয়নি, তারপরে ফান্ডিং দিয়ে। আমরা একটা জিনিস দেখেছি যেটা 10টা বছরে হয়েছে, যে মানুষের স্বার্থে কিন্তু খুব একটা কাজ হয়নি। মানুষ যে কি চেয়েছে, সেখানে মানুষের কি ভাবনা চিন্তা, সেটা নিয়ে কাজ হয়নি। শুধু এই কয়লা খনি অঞ্চল তো মানে গ্রো করে, এই শিল্পাঞ্চলটা তো কয়লা খাদানের ওপর বা সেখানে শ্রমিক একটা বড় পার্ট এখানে যদি আমরা অঞ্চলে দেখি, তো তাদের যে কষ্ট, এই যে ধস প্রবণ এরিয়া, তাদেরকে তৃণমূল বলেছিল যে আপনাদেরকে সেটেল করে দেওয়া হবে, মানে রিহ্যাবিলিটেট করা হবে অন্য জায়গায়, সেইগুলো নিয়ে কাজ করেনি। বরঞ্চ আমাদের একটা কেস আছে সুপ্রিম কোর্টে সিপিএম এর তরফে, করেছে, তো সেইগুলো যখন ছিল জোর দেওয়া হয়েছে, আমাদের সরকার ছিল, সেইগুলোতে আমরা রিহ্যাবিলিটেট করেছি, কিন্তু তারপরে সরকার কিন্তু অনেক কিছু করেনি। তো আমাদের কাজ, আমরা যেটা মানুষের কাছে গিয়ে বলছি, যে 10টা বছর তো আপনারা প্রচন্ড কষ্টতে কাটিয়েছেন, আপনারা দেখেছেন, আপনারা অল্টারনেটিভ চেয়েছিলেন পুরো পশ্চিমবঙ্গতে, সেই অল্টারনেটিভটা কিভাবে কাজ করেছে আপনাদের জন্য আপনারা দেখেছেন। জল আনতে পারেনি, কাজ করতে পারেনি, প্রতিনিয়ত কলকারখানা করতে পারেনি, আপনাদের জন্য রোজগার তৈরি করতে পারেনি। তাই জন্য আমরা চেঞ্জটা চাইছি। আমরা চাইছি যে এবার পশ্চিমবঙ্গতে একটা সংযুক্ত মোর্চার সরকার হোক, যে ছাত্রছাত্রীদের শিক্ষার কথা বলবে, রোজগারের কথা বলবে, রোজগারের সাথে সাথে সার্বিক উন্নয়নের কথা বলবে। কারণ আমরা যদি দেখি জামুরিয়া অঞ্চলে যে ছেলে মেয়ে, আমরা গেছি তাদের কাছে, একটা মাসের ওপর হয়ে গেল ক্যাম্পেইন করা, প্রতিনিয়ত পৌঁছে গেছি, তারা যে কলেজ, তারা যে সুবিধা চাইছে, সেই সুবিধাগুলোকে তো আমাদেরকে আগামী দিনে দিতে হবে। তাদের কিছু অ্যাসপিরেশনস আছে। আমরা বলছি আমরা ইউথকে রিপ্রেজেন্ট করছি এই সময় দাঁড়িয়ে থেকে, এটা আমাদের কর্তব্য আগামী সময় দাঁড়িয়ে থেকে, যে ইউথের যে অ্যাসপিরেশনস জামুরিয়াতে বা ওখানে যে এসটি মানে যারা দলিত আছে, যারা ট্রাইবাল কমিউনিটি থেকে আছে, তাদের যে অ্যাসপিরেশনস, তাদের ছেলে মেয়েদের যে অ্যাসপিরেশনস, যে তারা নিজেদের ভাষায় পড়াশোনা, হায়ার এডুকেশন করতে চাইছে, তাদের জন্য হস্টেল তৈরি হোক যাতে সেখানে থেকে তারা পড়াশোনা করতে পারে, বিভিন্ন অ্যাসপিরেশনস আছে। তো এই অ্যাসপিরেশনস গুলো ফুলফিল করা আমাদের আগামী দিনের কাজ হবে। আর এই 10টা বছর মানে জাহানারা গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে, যদিও আমাদের সরকার ছিল না, কিন্তু তা করতেও যেহেতু আমাদের এমএলএ ওই জায়গায় ছিল, আমরা দেখতে পেয়েছি জামুরিয়া একটা মিশ্র এলাকা, কিন্তু প্রচন্ড বিভিন্ন ভাষী মানুষ, বিভিন্ন ধর্ম থেকে মানুষ, বিভিন্ন এলাকা থেকে এসেছে মানুষ, এখানে কলিয়ারি এলাকাতে কাজ করছে। তো এই যে কলিয়ারি যখন বন্ধ করে দেওয়া হচ্ছিল, মানে বিজেপি সরকারের যে কেন্দ্র সরকারের নীতি এনে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই সময় আমরা প্রতিনিয়ত দেখেছি জাহানাদি সহ প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের যে আমাদের নেতৃত্ববৃন্দ আছে, প্রতিনিয়ত মানুষের পাশে থেকে এই লড়াইগুলো করেছে, যে কলিয়ারি শ্রমিকদের বাঁচানোর যে লড়াই, কলিয়ারিকে বাঁচানোর লড়াই, এই কর্মসংস্থান, লৌহ ইস্পাত কারখানাকে বাঁচানোর লড়াই। আগামী দিন আমাদের পথ চলে এইভাবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে, সাথে নিয়ে, তাদের যে ডিমান্ড সেগুলোকে যাতে আমরা সামনে রাখি। আমরা জানতে চাই যে সরকারের যে যার উপরে সরকার ভিত্তি করে শাসক দল নির্বাচন হচ্ছে, যার উপরে তারা খুব গর্বিত মনে করছে, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প, আপনার কি মনে হচ্ছে যে এই প্রকল্প নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমরা যেটা ক্লিয়ারলি বলছি যে আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। ইয়াং জেনারেশন যে আছে তারা ভিক্ষা চায় না, যে আপনি মুখে 2000 টাকা ছুড়ে দেবেন আর আমাদেরকে সেটা নিয়ে ভোটটা দিতে হবে। লিটারালি একটা লেনদেন করা হচ্ছে, ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। আমরা গ্রামে গ্রামে যখন গেছি, আমরা পোস্টারিং দেখছিলাম, তৃণমূল সরকারের মানে সরকারের তরফ থেকে কিছু না, তৃণমূল পার্টি সে গিয়ে বলছে আপনি এই নম্বরে মিস কল দিন আর আপনি 1000 টাকা জুন থেকে পাবেন একটা বছর। আমরা মানুষের কাছে যেটা বলছি যে আপনার কাছে কালকে যদি একটা চাকরি থাকে, এখানে যদি একটা ভালো লৌহ ইস্পাত কারখানায় বা কলকারখানায় আপনার ছেলে মেয়ের যদি চাকরি থাকে, তাহলে তো আপনাকে এই 1000 টাকাটার জন্য কারোর দরজায় যেতে হবে না। সরকারের কাজ কি মিস কল দিয়ে টাকা দেওয়া, এরকম ভিক্ষের মতো না। সরকারের কাজ আপনাকে অধিকার দেওয়া। কেন আজকে তৃণমূলের মানে সিম্প্যাথি নিতে হচ্ছে? তৃণমূল 10টা বছর কি করেছে? চাকরি দেয়নি কেন? এসএসসি টেটে চাকরি হয়নি। আমরা তো দেখেছি প্রতিনিয়ত সরকারি শূন্য পদ 5.5 লক্ষ, আমাদের ইস্তেহারে আমরা বলেছি যে 5.5 লক্ষ শূন্য পদ, এগুলোকে যদি ফুলফিল করা হতো, আজকের সময় দাঁড়িয়ে তো প্রচুর ছাত্র যুব আজকে পশ্চিমবঙ্গতে মাথা উঁচু করে বাঁচতো, তারা বাইরে যেতে বাধ্য হচ্ছে। আমরা এই কথাগুলো বলছি যে ভিক্ষা নয়, অধিকার চাই। এই যে কন্যাশ্রী মানে ইন্দিরা যোজনা যেগুলো আছে বাড়ি বানানোর জন্য, আমি গ্রামে গেছিলাম, মানে প্রচুর এক্সাম্পল, অনেকে কিন্তু আমাকে পেপার দিয়েছে প্রচুর, এগুলো সারদা নারাদা চিট ফান্ড এসব মানে জেরক্স করে দিয়েছে যে তারা কিভাবে টাকা তাদের থেকে নেওয়া হয়েছিল, লুট করা হয়েছে। প্রচুর গ্রামে গেছি। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা জানতে পেরেছি, যে ইন্দিরা যে যোজনা, তার জন্য 20,000 টাকা তাদের থেকে নেওয়া হয়েছে, যে আপনি 20,000 টাকা দিন তাহলে আপনার বাড়ি বানিয়ে দেবো। তো এই যে দুর্নীতিগুলো, যে আপনি টাকা দিন
আপনার বাড়ি বানানোর জন্য আপনি টাকা দিন, তো গরিব মানুষ যে খেটে খাওয়া প্রতিনিয়ত যার মানে টাকা নেই, কোনো মতে সে হয়তো 150 দিনের কাজ পর্যন্ত পারছে না, 100 দিনের কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ করলে তাকে টাকা দেওয়া হচ্ছে না, সেখানে তাকে বলা হচ্ছে আপনি 20,000 টাকা দিন, আপনার জন্য বাড়ি বানিয়ে দেবো। এটা কোন সরকার? এটা কোন সরকার করে? আমরা সেরকম প্রধানমন্ত্রীর আবাস যোজনাও দেখেছি, এই রিসেন্টলি ভীষণ কন্ট্রোভার্সি সেটা ক্রিয়েট করেছিল, একটা পেপারে তাই সেই তার অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল একজন মহিলাকে নিয়ে কলকাতায়, আর সেই মহিলার বাড়িতে যখন গেছে পৌঁছেছে মিডিয়া আমরা দেখতে পেরেছি যে সে বাড়িই নেই, সে 500 টাকা রেন্ট দিয়ে এখনো থাকে কলকাতাতে। তো আমরা বলছি যে মার্কেটিং করা হচ্ছে, একটা ভুয়ো মার্কেটিং আজকের সময় দাঁড়িয়ে থেকে মানুষের সামনে চলছে, যারা গরিব শুধু একটা যে রাজনীতি যেটা বলছে আপনাকে এটা করে দেবো, ওটা করে দেবো, দেবো, এটা করবো, কিন্তু মানুষের যাই হোক আয়ুষী, আরেকটা প্রশ্ন আছে যে আপনি তো দেশের কেন্দ্রবিন্দু দিল্লিতে পলিটিক্স করছেন, ছাত্র রাজনীতি, আর আপনি স্টেটের পলিটিক্স এসেছেন, যে পোলারাইজেশন হিন্দু মুসলিমকে নিয়ে হচ্ছে, পোলারাইজেশন যার উপরে আপনারা প্রায় হামলা করেন, আপনারা করেন বিরোধী দল, কিন্তু আপনার মনে হচ্ছে না যে সংযুক্ত মোর্চা আব্বাস সিদ্দিকীকে নিয়ে যে দলের সঙ্গে নিজে গঠবন্ধন করেছে, সেটা কি একটা ধর্মকে বিশেষ স্থান দেওয়া হয় না মনে করছেন? আসলে প্রতিনিয়ত না, এই 7টা বছর বিজেপির যে রাজনীতি বা রাজনীতি বা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গতে রাজনীতি হয়েছে না, প্রতিনিয়ত মানে এটা একটা ভুল মানে যেভাবে ছড়ানো হচ্ছে এই সময় থেকে, যে কেউ তিলক পড়লে কিন্তু সে সাম্প্রদায়িক হয় না, কেউ হাতে ওই যেই লাল ধাগাটা পড়লেই বা সে ধার্মিক হলে সে সাম্প্রদায়িক হবে এর কোনো মানে নেই, বা কেউ যদি টুপি পরে বা হিজাব পরে বা সে দাড়ি রাখে তার মানে যে সে সাম্প্রদায়িক হবে এর কোনো মানে নেই। এই যে প্রতিনিয়ত আমাদের মঞ্চে, রাজনৈতিক মঞ্চে যে ধর্মকে বিভৎসভাবে টানা হয়েছে, যেটার কথা আমরা বারবার বলছি, মমতা ব্যানার্জি তিনি রোজা রাখেন না, তিনি একটা আয়াত পড়েন না, তিনি ইসলাম ধর্মের কিছু বোঝেন না, কিন্তু তিনি সাদা কাপড় মাথায় দিয়ে চলে গেছেন মানে ইসলাম ধর্মের যে গুরু বা তারা যারা আছেন তাদের কাছে, শুধু ভোটের বাজারে যে আপনাদের জন্য এটা করে দেবো, তাদেরকে তাদের আইডেন্টিটিকে রিডিউস করে দেওয়া হয়েছে তাদের ধর্ম দিয়ে, তাদের শিক্ষার কথা নয়, তাদের রোজগারের কথা নয়, কিচ্ছু নয়, কিন্তু শুধু তাদের আইডেন্টিটিটা দিয়ে। আজকের সময় দাঁড়িয়ে থেকে আরএসএসও কিন্তু ঠিক এটাই করছে, যে আপনার মানে আমরা বলছি যে হিন্দু ধর্মের যে মানুষ তাদের যে দুর্গাপুজো, তাদের যে নবরাত্রি, এইগুলোতে কোনো প্রবলেম নেই, মানুষ তার কি ধর্ম হবে সেটা তো মানুষ তার পার্সোনাল ক্যাপাসিটিতে করবে, এটা না ওটাই আসছে, এটা মানুষের পার্সোনাল চয়েস হবে, কিন্তু না সেটা রাজনীতিতে নামিয়ে দেবে, এটা একটা প্রবলেমের জিনিস। এবার আব্বাস সিদ্দিকীর কথাতে যদি আমি আসি, আব্বাস সিদ্দিকী কোনো মঞ্চে নেমে এই সময় দাঁড়িয়ে থেকে আইএসএফ এর মঞ্চ থেকে, আমাদের সংযুক্ত মোর্চার মঞ্চ থেকে কখনো বলেনি যে শুধু মুসলমান ভাইদেরকে, ভাই বোনদেরকে ভোট দিতে হবে, বা তিনি বলছেন না যে মুসলমান ভাই বোন আপনারা একসাথে আসুন তাই জন্য আপনাদেরকে ভোট। ওনার যে প্রথম কথা উনি বলছেন যে ধর্ম, যে যা ধর্ম নির্বিশেষে, যে যা জাত নির্বিশেষে, আপনারা যদি মনে করেন পশ্চিমবঙ্গতে আগামী সময় রোজগার হওয়া উচিত, আপনাদের চাকরির কথা হওয়া উচিত, আপনাদের শিক্ষার কথা উচিত, আপনারা মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে আপনারা আসুন একসাথে, আমরা এটা সুনিশ্চিত করি যে এই যে সরকার যারা দুর্নীতি করেছে তাদেরকে আমাদেরকে সরাতে হবে। তো আমরা এটা বলছি যে আমরা কি রাজনীতির মানে রাজনীতিতে যখন আসছি, আমরা কি ধর্মের বিশ্বাসে আমরা বলছি যে আমি এই ধর্ম বা এটা আমার আইডেন্টিটি তাই জন্য আপনি ভোট দিন? আমরা তো কেউ বলছি না, আমরা যারা সংযুক্ত মোর্চার প্রার্থী, আমরা যখন মানুষের কাছে যাচ্ছি আমরা তো আমাদের ইমিডিয়েট আইডেন্টিটি নিয়ে যাচ্ছি না যে আমরা এইটা আইডেন্টিটি তাই জন্য আপনি ভোট দিন। তৃণমূল কংগ্রেস তো এটাই প্রমাণিত করতে চাইছে যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বামফ্রন্ট ইয়ে করেছে, অ্যালায়েন্স করেছে, তার পিছনে একমাত্র কাজে মুসলিম সম্প্রদায়ের ভোটটা যেটা তৃণমূলের কাছে চলে গেছিল সেটা। আমরা তো বলছি যে তৃণমূল তো মুসলিম সম্প্রদায়কে নিয়ে একটা জঘন্য খেলা খেলেছে, তারা যেভাবে তাদের আমরা বলছি, আমি এটা ভীষণ ক্লিয়ারলি বলছি, যেভাবে তাদের আইডেন্টিটিটা রিডিউস করে দিয়েছে যে আপনি মুসলিম, আপনার আইডেন্টিটি ওইটুকু, আপনার শিক্ষার কথা হবে না, এই রাজ্যে আপনার জন্য চাকরির কথা হবে না, আপনার যে জায়গায় আপনি থাকেন সেই জায়গায় সার্বিক উন্নয়নের কথা হবে না, কিন্তু ভোট আসলে যেহেতু আপনি মুসলিম, বিজেপিকে হারাতে হবে তাই জন্য আপনি আমাকে ভোট দেবেন। এটা তো মমতা ব্যানার্জি করেছে, আর আজকের সময় এই যে পোলারাইজেশনটা ভয়ানক ভাবে করেছে, এটাতে তো বিজেপি কে গেইন করছে? বিজেপি আর আরএসএস। বিজেপি আর আরএসএস এক্স্যাক্টলি তারা পোলারাইজ করার চেষ্টা করছে এই নাম।
আমরা তো দেখেছি যে মমতা ব্যানার্জি অন্য কিছুর ব্যাপারে কথা বলছে না, সংখ্যালঘু মানুষের তাদের কি উন্নয়ন হবে তাই নিয়ে কথা নয়, কিন্তু ইমাম ভাতা দিতে চলে যাচ্ছে। তো এই কথাগুলো আমরা যেটা বলছি এই সময় দাঁড়িয়ে থেকে, আমরা যে রাজনীতিটার কথা বলছি, আব্বাস সিদ্দিকী এই জন্য আসছে না যে মুসলমানদেরকে শুধু অধিকার, তিনি যে সংখ্যালঘু মানুষ আছে, সাথে সাথে যে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা মানুষ, যে মার্জিনালাইজ কমিউনিটির কথা বলি, আমরা সবকটা মানুষের কথা বলছি এই সময় দাঁড়িয়ে থেকে, যে যেভাবে ধর্মের নামে রাজনীতি করা, যে রাজনীতি চলবে না পশ্চিমবঙ্গে। যদি পশ্চিমবঙ্গতে মানুষকে মাথা উঁচু করে বাঁচতে হয়, রুজি রুটির কথা হতে হয়, তাহলে সংযুক্ত মোর্চার একটা সরকার দরকার, ধর্ম নিরপেক্ষ একটা সরকার। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে আপনার প্রতিপক্ষকে তৃণমূল কংগ্রেস না বিজেপি? দুজনে, আমরা দুটো শক্তিকে যেভাবে পশ্চিমবঙ্গতে দেখছি এই সময়, আমার জামুরিয়াতে তো কিছু আলাদা না, কিন্তু টিএমসি আর বিজেপির যে সেটিং চলছে সেটা ভীষণ ইন্টারেস্টিং, মানে সব জায়গায় চলছে, কিন্তু জামুরিয়াতে একদম কাছ থেকে দেখা যাচ্ছে। আপনাকে হারাবার জন্য? অবশ্যই সংযুক্ত মোর্চাকে হারানোর জন্য, কারণ যত দিন আসছে কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত মোর্চা, আমরা তো বলতামই ফ্যাক্টর, মমতা ব্যানার্জি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছিলেন না, বাকিরা মনে করছিলেন না এটা একটা ফ্যাক্টর, এই সময় দাঁড়িয়ে থেকে সংযুক্ত মোর্চা একটা ফ্যাক্টর। তো তারা জানে যে সংযুক্ত মোর্চা যদি সরকার গঠন করে তাহলে এনাদের যে দুর্নীতির রাজনীতি, এনাদের যে তোলাবাজির যে রাজনীতি, সেই রাজনীতিটা কিন্তু মানুষ এই সময় দাঁড়িয়ে থেকে রাজনীতি থেকে উচ্ছেদ করতে চাইছে। আর এনারা ভয় পাচ্ছেন, কারণ এনারা তো মানুষ ঠকিয়ে সবসময় কাজ করেছেন যে মানুষকে কিভাবে ঠকানো যাবে, কিভাবে টাকা করা যাবে, কি করে কয়লা চুরির টাকা মারা যাবে, কি করে অন্য কিছু 2 নম্বরী ভাবে টাকা করা যাবে, কিন্তু মানুষের যে বিকল্প রোজগারের কথা বলবো। আমরা মানুষের কাছে কিন্তু এনাদের কথা কিছু বলছি না, আমরা কোনো কাদা ছড়াছড়িও করছি না, আমরা কোনো পার্সোনাল টার্গেটিংও করছি না, আমরা মানুষকে কি আমাদের যে ইস্তেহার, আমাদের যে বিকল্প সেটা মানুষের কাছে। অ্যালায়েন্সটা তৃণমূল আর বিজেপি আপনাকে হারাবার জন্য অ্যালায়েন্স কিভাবে একদম ভিতর আন্ডারস্ট্যান্ডিং আছে। তৃণমূল যে প্রার্থী আমাদের ওখানে, তিনি প্রথমে বিজেপিতে ছিলেন, এখন তিনি তৃণমূলে আছেন। আমরা তো বলছি মানুষের কাছে একদম ডিরেক্টলি গিয়ে যে তিনি আরএসএস এর মেম্বার, বিএমএস এর সাথে যুক্ত ছিলেন, এখন তিনি টিএমসি তে আছেন। তো আগামী দিনে তিনি যে বিজেপি চলে যাবে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয়ত অনেক পাড়ায় অনেক অঞ্চলে, যেটা আমাদের কাছে খবরে উঠে এসছে, যে টিএমসি যে লোকাল লেভেল লিডার, তারা ভোট শিফট করার কথা ভাবছেন এই সময় দাঁড়িয়ে থেকে। তো আমরা জানি এগুলো নিয়ে নতুন কিছু, আপনার কথা না, আপনি আমার কথা নয় এটা, আপনি মানে জামুরিয়াতে আপনি প্লিজ গিয়ে এটা দেখুন, মানে সবাই জানে এটা, সবাই কথা বলছে এটা নিয়ে। আর এটা মানে নতুন কিছু নয়, মানে আমরা যে ভীষণ সারপ্রাইজ হচ্ছে এটা ব্যাপার নয়, কারণ আমরা জানি যে এটা হওয়ার আছে, এটা করার চেষ্টা করবে, কারণ যত ইলেকশনটা কাছে আসবে এদের যে সেটিং তৃণমূল আর বিজেপি এটা বাড়বে, কারণ এনাদের শুধুই কাজ যাই হয়ে যাক না কেন এরা অল্টারনেটিভ হয়ে দুজনরা থাকতে চায়, এরা চায় না যে সংযুক্ত মোর্চা সরকার গঠন করুক, এনারা চায় না যে এরকম মানুষ অ্যাসেম্বলিতে পৌঁছুক যারা এদের পোল খুলে রেখে দেবে। তাই জন্য এরা কোনো এক্সটেন্ড অবধি যেতে পারে এটা সুনিশ্চিত করার জন্য, যে আমরা দেখেছি তো নন্দীগ্রাম দুজনের সেটিং কিভাবে চলেছে। আচ্ছা, আপনি জামুরিয়াতে সংযুক্ত মোর্চার প্রার্থী আছেন, জামুরিয়াকে নিয়ে যদি জামুরিয়ার মানুষ আপনাকে विधायक निर्वाचित করছে, अगर आपको विधायक बनाता है जामुरिया के बासिंदे, तो जामुरिया के लिए आपका क्या सोच है? জামুরিয়ার জন্য আপনার কি প্রজেক্ট আছে যেটা দিয়ে এখনো জামুরিয়া পিছিয়ে আছে? কোন কোন সেক্টরটা আপনি ভাবলেন যে জামুরিয়া এখনো পিছিয়ে আছে, ওটাকে আপনার মনোভাব দিয়ে, আপনার দৃষ্টিভঙ্গিটা, आपका सोच वो कहां तक जा रहा है? देखिए, एक तो कि মানে কলকারখানা গড়ে তুলতেই হবে, কারণ কি যে আমরা যদি বিকল্প জীবিকা না দিতে পারি মানুষকে ওখানে, আমরা একটা অল্টারনেটিভ প্রথমত তো ক্রিয়েট করতে পারবো না। ওখানে বিকল্প আমাদের জীবিকা দিতে হবে, যেটা কারখানা গড়ে তৈরি করা। দ্বিতীয়ত কানেক্টিভিটি, একটা বিশাল বড় ইস্যু জামুরিয়ার জন্য। কিছু কাজ করার জন্য হসপিটাল আমরা যদি দেখি, হেলথ সেন্টারগুলো যা অবস্থা, কোনো মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই, গভর্নমেন্ট সেরকম কোনো হাসপাতাল নেই, সেটা আমাদের প্রথম কাজ হবে। কারণ মানুষকে কিছুর জন্য আসানসোল যেতে হচ্ছে, রানীগঞ্জ অব্দি যেতে হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি জামুরিয়াতে অনেক কিছু পাচ্ছে না। তো এইটা একটা মানে মানুষ আমাদেরকে এসেই বলেছে যে এটার উপরে আমরা একদম ইমিডিয়েটলি কাজ করি, এটার জন্য ফান্ড অ্যালোকেট করি, যাতে মানুষকে আমরা এই সুবিধাগুলো ইমিডিয়েটলি দিতে পারি। তৃতীয়ত যে স্কুলের কথা বলছি, কলেজের কথা বলছি, জামুরিয়াতে কিন্তু একটা হিউজ রেট অফ ড্রপ আউটস আছে। এই সময় করোনা কালে আমরা দেখতে পেরেছি যে 2 বছর ধরে মানুষ স্কুল যাচ্ছে না, মানে ছাত্রছাত্রীরা এমনি স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে তারা। তো এই জায়গাগুলোতে আমাদের ইমিডিয়েট কাজ থাকবে, যে আমরা যদি করতে পারি একটা মানে ইমিডিয়েট চেঞ্জ আসবে, সাথে সাথে জলটা
জলটা এই জায়গায়, যেহেতু আমরা যে অঞ্চলটাতে আছি, আমরা জানি জলের প্রচন্ড ভীষণ মানে অসুবিধা এখানে মানুষের। সেটা আমরা ইমিডিয়েটলি চাই যে সেটা নিয়ে আমরা যে প্রকল্পটা করি, মানুষকে যাতে আমরা স্পেশালি গ্রামগুলোতে, যেগুলো দূরের অঞ্চল, যেখানে অনেক জায়গায় যেমন আমরা নোট ডাউন করেছি যে কেউ টিউবওয়েল চাইছে, যে আরো কটা টিউবওয়েল বানিয়ে দিলে সুবিধা হবে, এই ইমেলগুলো আমরা নোট ডাউন করেছি যখন ক্যাম্পেইনে আমরা গেছি। এগুলো নিয়ে ইমিডিয়েট আমরা কাজ শুরু করতে চাই জিতলে। আর মানুষের ভরসা তারা আমাদের কাছে আছে, যে মানুষ চাইছে যে আমরা সরকার গঠন করি এবং এখান থেকে জিতে মানুষের যে ইমিডিয়েট কাজ সেগুলো নিয়ে আমরা। আমি দুটো প্রশ্ন থাকবে, আমরা ইন্টারভিউ লাস্ট দিকে আছি। প্রথম প্রশ্ন থাকবে বামফ্রন্ট নেত্রী আয়ুষী ঘোষের কাছে, আর দ্বিতীয় প্রশ্ন থাকবে বিধায়ক যদি আয়ুষী ঘোষ হন তাহলে উনি কি করবেন। প্রথম যে আগামী দিনে তার রাজনীতি কর্মক্ষেত্রটা নবান্ন থেকে আরম্ভ করে জামুরিয়ার অবধি থাকবে বিরোধী দল হিসাবে। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আপনার দলের পক্ষ থেকে আপনার কি, ওটা আমাদের দর্শক জানতে চাইছে কি। তারপরে প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞেস করবো। আমরা মনে করি যে এখন যা অবস্থা, তাতে যেভাবে ভোটিং হয়েছে 4টে দফাতে, আরো 4টে দফা মানে বাকি আছে, তাতে আমরা সংযুক্ত মোর্চা সরকার গঠন করতে পারবো। কারণ বিভৎস পোলারাইজ আমরা জানি এই সময় দাঁড়িয়ে থেকে ইলেকশনটা, কিন্তু মানুষও চাইছে যে এমন একটা বিকল্প সরকার, একটা অল্টারনেটিভ ক্রিয়েট করার জন্য। তো আমরা নিশ্চিত যে মানুষ, 4 দফার ভোট এখনো বাকি আছে, আমরা যে মেসেজ নিয়ে যাচ্ছি মানুষের কাছে, মানুষ ভীষণই পজিটিভ। আর আমরা সেই পজিটিভিটি নিয়ে থাকতে চাই যে 2রা মে আমরা যখন মানে নতুন একটা সরকার গঠনের কথা হবে, তখন সেই সরকার গঠন যেটা হবে সেটা সংযুক্ত মোর্চার হবে। আর দ্বিতীয় এবং লাস্ট প্রশ্ন আছে, ওই দুই ভাষায় আপনাকে জিজ্ঞেস করব। প্রথম আমরা হিন্দিতে জিজ্ঞেস করছি যে आज वर्तमान स्थिति जो राज्य के चुनाव में हो रहा है कि किसे सरकार कौन बनाएगा, ये एक अभी भी क्लियर नहीं हो पा रहा है कि वापस तृणमूल कांग्रेस सरकार में आएगी या बीजेपी दावा कर रही है कि वो सरकार में आएगी, आप लोग के संयुक्त मोर्चा दावा करे। अगर ऐसी परिस्थिति हुई कि आपको ये पूछा जाएगा कि आप बीजेपी को रोकने के लिए तृणमूल कांग्रेस का सपोर्ट लेंगी या तृणमूल कांग्रेस को सपोर्ट देंगी, ये दोनों परिस्थितियों में आपका क्या। और दूसरा আমরা দর্শকের কাছে জানতে চাইছি যে এখন যে পরিস্থিতি হচ্ছে, যে বর্তমানে কোন গভর্নমেন্ট পুনরায় রাজ্যে আসবে ক্ষমতায় সেটা এখন, কিন্তু যদি হ্যান্ড অ্যাসেম্বলি হয়, ওই অ্যাসেম্বলিতে অ্যাজ এ বিধায়ক আয়ুষী ঘোষকে যদি এই জিজ্ঞেস করা হয় যে আপনি যদি তৃণমূল কংগ্রেস বলে যে আমরা সাপোর্ট করছি, আপনারা গভর্নমেন্ট তৈরি করুন, তখন আইসি কি ভাবছে ওটা নিয়ে। আর যদি সমর্থন দিতে হয় বিজেপিকে রোকার জন্য, তখন তিনি কি ভাবছেন, এই জিনিসটা আপনার মুখ দিয়ে আমাদের দর্শক জানতে চাইবে, আপনার পার্টির মনোভাব। হ্যাঁ, পার্টির যেটা মনোভাব আমরা জানি, মানে আমিও যেটা পার্সোনালি মনে করি যে টিএমসি আর বিজেপি ইজ নো ওয়ে। এখন যদি দেখা যায় মানে সংযুক্ত মোর্চা একটা ভীষণ বড় ফ্যাক্টর। আর তাই জন্য আমরা বলছি, সরকার যখন গঠন করার কথা আমরা বলছি যে আমরা পারবো, সেটা আমরা ভ্যাকিউম থেকে বলছি না। তাই জন্য আমরা নিশ্চিত, আমরা এই নিশ্চিতটাই নিয়ে থাকতে চাই, মানুষের কাছে যেতে চাই। কারণ আজকে অমিত শাহ নিজে বলে দিয়েছেন যে আমরা কি, মানে উনি খুদ মানে ডাইসি, ও খুদ শিওর নেই হ্যাঁ বিজেপির কি অবস্থা আমরা দেখছি প্রতিনিয়ত। তারা যেভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাদের যে বিকল্প, মানুষ কিছুই মানে তাকেই মানে খুঁজে পাচ্ছে না। কারণ আমরা 7টা বছর তো তাদেরকে কেন্দ্রতে দেখেছি। দ্বিতীয়ত তৃণমূলের সরকারের কি অবস্থা সেটাও আমরা দেখছি, মানে যেখানে যেখানে যাচ্ছে সেখান থেকে একটা ভীষণ নেগেটিভ মানে একটা ওই আছে, মানুষ চাইছে না এরকম একটা সরকারকে। 10টা বছর তারা প্রতিনিয়ত তাদেরকে দেখেছে। আর বিজেপি এসে যেটা বলছে ডাবল ইঞ্জিনের সরকার, এসব মানুষের মধ্যে আমরা এটা বোঝাতে পেরেছি, মেসেজটা নিয়ে যেতে পেরেছি যে ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার তারা করার কথা বলেছিল, ইউপিতে অনেক কিছু বলেছিল, তারা পারেনি। তো মানুষ এটা মানছে যে হ্যাঁ, দুটো শক্তি কিন্তু এই সময় দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে পারবে না, পশ্চিমবঙ্গের মানুষের যে অবস্থা সেটা পারবে না উদ্ধার করতে। তাই জন্য আমরা নিশ্চিত যে মানুষ যে ডিসিশন নেবে সেটা পজিটিভ হবে আর আমাদের ফেভারে হবে। আর তাই জন্য আমরা চাই যে 2nd মে, যেটার জন্য আমরা ওয়েট করছি, যে সংযুক্ত মোর্চা সরকার আমরা গঠন করব। আর আমরা সরকার
গঠন করে নীতির জন্য লড়াই আমাদের আগামী দিনে হবে। কোন পার্টিকে, দুটো পার্টিকে সাপোর্ট করার ব্যাপার নয়, বা বিজেপি কে রুখে দাঁড়াতে টিএমসি কে সাপোর্টের ব্যাপার, এই প্রশ্নই আসছে না যখন আমাদের সরকার গঠন হচ্ছে। আমরা এই পজিটিভ এন্ডেই শেষ করতে চাই বলে যে মানুষ সাপোর্ট করুক সংযুক্ত মোর্চাকে। আপনি বলতে চাইছেন না এখনো, কিন্তু ক্লিয়ার হলো না যে যদি সমর্থন নিতে হয়, যদি মমতা ব্যানার্জি বলে যে আপনারা গভর্নমেন্ট করুন, আপনারা তো সংখ্যাগরিষ্ঠ সংখ্যা নিয়ে আসেনি, তো আমাদের সমর্থন নিয়ে আপনারা গভর্নমেন্ট, তখন আপনারা কি করবেন? বিজেপি টিএমসি প্রশ্নতেই আসছে না, এটা বিজেপি আর টিএমসি কে আপনারা, তখন আপনাদের কি ভূমিকা হবে? আপনারা অ্যাবসলিউট যদি মেজরিটি না আসে আর কারোর মেজরিটি না আসে, হ্যান্ড অ্যাসেম্বলি হয়, ওই হ্যান্ড অ্যাসেম্বলি এটা হচ্ছে না এবার যা রাজনৈতিক পরিস্থিতিটা হচ্ছে না, সংযুক্ত মোর্চা সরকার গঠন করছে, সেটা আপনি টালছেন না তো? মানে हमको लग रहा है कि आप ये बात को हम टाल नहीं रहे, हम एग्जैक्टली बोल रहे हैं इसी नहीं, अगर ऐसा आयुषी जी अगर ऐसा आता है तो आप नहीं आएगा, हम आएंगे आपकी शो में। आप भी ज्योतिष नहीं है, हम भी ज्योतिष नहीं है, मगर हम ये एक्सपेक्टेशन की बात बोले, इस संभावनाओं की बात बोले कि ऐसा अगर होता है तो वाम मोर्चा का क्या स्टैंड होगा? संभावना यही है कि संयुक्त मोर्चा सरकार गठन करने वाली। ज्योतिष की तरह बात नहीं कर रही हूँ, तो वो भी संभावना नहीं है कि बीजेपी या टीएमसी हैंग होगा, इसका भी संभावना नहीं है। तो हम यही बोल रहे हैं कि संयुक्त मोर्चा सरकार गठन करेगी और 2 मई को हम लोग सरकार गठन करेंगे। उसके बाद लोगों की नीतियों के लिए पश्चिम बंगाल को फिर से उनके जो 10 साल में जो प्रॉब्लम्स इतना क्रिएट हुआ है उसको सॉल्व करते हुए हम लोग आवाम को फिर से अपने पैरों पर खड़ा करेंगे। देखिए, ये थी आज के इंटरव्यू में हमारे बीच आप लोगों ने सुना आयुषी घोष, जो जवाहरलाल नेहरू यूनिवर्सिटी में छात्र राजनीति से देश में चर्चित हुई, और उस चर्चित का लाभ उनको ये मिला कि उनको पार्टी ने इस खनी अंचल में अपना प्रतिनिधित्व करने के लिए भेजा उम्मीदवार के रूप में। मगर 2 बातें हम लोगों ने जानी। एक कि आयुषी को लगता है कि जामुरिया में अभी भी जो बरसों पुरानी समस्या है वो भी अभी भी बरकरार है, चाहे उनकी 34 सालों के शासनकाल में हुई हो या तृणमूल कांग्रेस की 10 साल। कनेक्टिविटी का समस्या अभी भी इनके विधानसभा क्षेत्र में है, ये कुछ आज की समस्या नहीं। दूसरा जो सबसे अहम मुद्दा हम लोगों ने जाना कि ये चाहती हैं कि यहाँ के नौजवानों को एक ऐसा नेतृत्व मिले जो पोलराइजेशन की बात ना करे, जो हिंदू मुस्लिम को अलग करने की बात ना करे, बल्कि रोजगार की बात करे। इस पर इनका विश्वास है। और तीसरा बात जो ये टाल चुकी है कि अगर ऐसा होता है तो क्या होता, वो बात का प्रश्न का जवाब शायद ये देना नहीं चाहती, या ये समझ रही है कि अभी देने का उपयुक्त समय नहीं आया है। जब आप भी जान जाएंगे कि 2 मई में क्या होता है। हमारी शुभकामनाएं विशेषकर आयुषी जी के साथ रहेगी। उन्हीं জয়ী হয়ে আসুন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর এই লড়াই, ডেমোক্রেসির রক্ষার যে লড়াই হবে, তাতে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে, এই আশা রেখে আমি आयुषी के पुनः एक बार धन्यवाद, उनको सलाम जनाते हुए स्टूडियो में आने के लिए आपको नमस्कार। धन्यवाद।